বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছে আপনার বসুন্ধরাকে কাজ দেবে, বসুন্ধরার মাধ্যমে কাজ করাবে। তার মানে এস আলম আর বসুন্ধরার মিষ্টি খাইতে আপনার এত ভালো লাগে কেন? তার মানে এটা তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা নতুন ষড়যন্ত্র। আপনারা কি এতটুকু হুঁশ আপনাদের থাকবে না? 6 মাস হয়েছে, এই সরকার একটা পয়েন্ট দেখাতে পারবে না যেটা জুলাইয়ের চেতনায় ছিল সেটা বাস্তবায়ন করেছে, একটা পারবে না। শুধু টি শার্ট পরিবর্তনের রাজনীতি দেখাতে পারবে, হয়তো ভালো ব্যবহার করতেছে কয়েকজনের সাথে, প্রাইম মিনিস্টার ভালো ব্যবহার করতে পারবে। যদি আপনি রিয়েলিটি দেখেন তাহলে এই দেশের সবচেয়ে উদার গণতান্ত্রিক প্র্যাকটিসিং ভালো পার্টি হচ্ছে জামাত ইসলাম, এবং ডাক্তার শফিকুর রহমানই বাংলাদেশের সঠিক প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। স্বীকার করতে বাধ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চিন্তা চেতনা, খালেদা জিয়ার চিন্তা চেতনা, জিয়া পরিবারটা আপনাকে একটু বিএনপির থেকে আলাদা দেখাতে হবে। এবং আমি তো নির্বাচন করেছি, জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি 1 আসনে, আপনি নিশ্চয়ই জানবেন যে 10:30টার আগ পর্যন্ত আমি বিজয়ী, 10:30টার পরে আমি 6,000 ভোটে আমাকে হারানো হয়েছে, 56,000 ভোট পেয়েছি, আমাকে ঠগিয়ে ওনারা 62,000 পেয়েছেন দেখানো হয়েছে, 6,000 ভোটের গ্যাপ দেখানো হয়েছে। আমি স্বীকার করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভদ্র, কিন্তু সংস্কারটা কোথায় দেখান? জাতি ওইটা দেখতে চায়। সংসদের যে রীতিনীতি সেই জায়গায় কিন্তু জামাত প্রতিটা দিন শিখাচ্ছে বিএনপি। না, আপনি অবাক হবেন যে বিএনপি কে শিখাচ্ছে জামাত? হ্যাঁ, বিএনপি কে শিখাচ্ছে। সংসদের ম্যানরই তো বিএনপি অনেক অর্থে জানতো না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই স্মৃতিচারণমূলক অনুষ্ঠান 36 জুলাইয়ের মুখোমুখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিবা নওরিন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঝালকাঠি 1 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। স্বাগত আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাকেও সুস্বাগতম। ধন্যবাদ। ভাইয়া, প্রথমেই জিজ্ঞেস করব, 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে তো আপনি প্রবাসী ছিলেন, বা দীর্ঘ একটা সময় আপনি প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাসে থেকে সেই সময় জনমত গঠনে আপনার সুনির্দিষ্ট ভূমিকা কি ছিল? আসলে প্রবাসে তো মানুষ ইচ্ছে করে হয়তো অনেকেই থাকে না, রাজনীতির কারণে আমাকে প্রবাসে থাকতে হয়েছে। প্রায় 1 যুগ পর্যন্ত আমি দেশের বাইরে ছিলাম, মালয়েশিয়া এবং তুরস্ক মিলে আমাকে থাকতে হয়েছে। কখনো গুমের শিকার হতে গিয়েছিলাম, আল্লাহ সেখান থেকে রক্ষা করেছে। কখনো অনেকগুলো রাষ্ট্রে আমার বিরুদ্ধে নালিশ করে এই দেশের তৎকালীন সময়ের ফ্যাসিবাদী সরকার ইমিগ্রেশন গুলোতে ব্লক করে রাখতো, যেখানে কোনো দেশে সফর করতে গেলে সেখানে আমাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এবং কয়েকটা জায়গায়, বিশেষ করে সিঙ্গাপুরে, তারপরে মালয়েশিয়াতে ইমিগ্রেশনে আমার প্রায় বন্দিও থাকতে হয়েছে 20 থেকে 24 ঘন্টার মতো এক একটা ট্যুরে গিয়ে। তো এই ধরনের কার্যক্রম মূলত করতে আমাকে স্বীকার করতে হয়েছে বিকজ অফ আমি এই জুলাইয়ের পক্ষে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে টক শো, আলোচনা, বক্তব্য, এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত দিতাম। কখনো আমার নিজের পেজ থেকে দিতাম, কখনো আপনাদের এই ফেস দ্য পিপল থেকে দিতাম, কখনো এর বাইরে অন্যান্য চ্যানেলগুলো থেকে যারা অনলাইনে এই ধরনের বক্তব্য নিতেন তাদের থেকে দিতাম। এটা ফ্যাসিবাদী শেখ হাসিনার আসলে ভালো লাগে নাই। আমি বেসিক্যালি আমার যে মূল থিমটা ছিল সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশটাকে উদ্ধার করা দরকার, বাংলাদেশের সকল মানুষকে উদ্ধার করা দরকার। কারণ এরকম একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে থাকতে পারে না যেই শাসন ব্যবস্থার মধ্যে কোনো মানুষ সেফ না। না নায়ক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি, কিংবা কোনো গায়ক, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আলেম ওলামা, অথবা রাজনৈতিক দলের একজন কর্মী, কেউ তখন সেফ ছিল না। সবাইকে তারা শত্রু মনে করত, সবার উপরে জুলুম অত্যাচার করতো, আর আমি এইগুলো অকপটে বলতাম। যদিও আপনি আজকের 11 দলীয় অ্যাড্রেস করেছেন, আমি যখন ফ্যাসিবাদের পতন হয় বা দীর্ঘ 1 যুগের অধিক সময়, তৎকালীন সময় আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, এবং 2018 সালে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি 1 আসনের ক্যান্ডিডেট ছিলাম। 5ই আগস্টের পরবর্তী রাজনীতির প্রেক্ষাপটের কারণে সেটা হয়তো ভিন্ন জায়গায় আমাকে চলে আসতে হয়েছে, সে ভিন্ন আলোচনা। কিন্তু আমি বিএনপি করলেও তৎকালীন সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই ছিলেন আমি সবাইকে প্যাট্রোনাইজ করতাম, প্রমোট করতাম। যেমন তৎকালীন সময়ে আমি দেখেছি যে যুদ্ধাপরাধী নাম দিয়ে জামাত শিবিরকে হেনস্থা করা হতো।
তাদের প্রায় 11 জন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, প্রায় 6-7 জন, এবং জেলের মধ্যে বাকি কয়েকজন। এই শীর্ষ নেতাদের হত্যাগুলো আমি মেনে নিতে পারতাম না। বিএনপি করা সত্ত্বেও ওই সাইদি সাহেবের মৃত্যুতে আমি কান্না করতাম কিংবা প্রতিবাদ করতাম। এই জিনিসগুলো মামুনুল হক সাহেবের ক্ষেত্রে যখন ঘটেছে, আর একটা দল করতেন, ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, 45টা মামলা, মিথ্যা মামলা দেখিয়ে জামিন দিত না, ওটার বিরুদ্ধে আমি কথা বলতাম। গণ অধিকার পরিষদ তৎকালীন সময়ে যারা ছিলেন, নূর সাহেবদের দল, আমি তাদের পক্ষে কথা বলতাম। আমার মূল কনসেপ্টটা ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে, ইনক্লুডিং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের যে দল, তাদের যে কোনো দুর্দিনে আমি তাদের পক্ষে কথা বলেছি। এই কথাটা মূলত মানে ফেসিবাদের সহ্য হতো না বিধায় আমাকে দেশের বাহিরে তারা বিভিন্ন সময়ে জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে এবং আমাকে থাকতে বাধ্য করেছে। আপনি যদি, আমি অবাক হবেন যে মানে আমি একবার একটা প্রোগ্রাম করতে গিয়ে মালয়েশিয়ার এম্বাসি কর্তৃক আমাকে পুলিশের কাছে নালিশ করিয়ে তৎকালীন সময় আমাকে অ্যারেস্ট করানোর চেষ্টা করা হলো এবং তারা প্রকাশ্যে আমার বিরুদ্ধে চলে যায় এবং আমাকে লাস্ট সেটা 3 আসলে কত ইয়ার্স, সালের দিকে এটা ঘটনা? একেবারে এই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর পরে আমি একটা প্রোগ্রাম করেছিলাম মালয়েশিয়াতে। তখন সরকার এটাকে আরো বেশি করে, এবং তখন আমি আমার বিএনপির সেক্রেটারি সাহেব সেখানে চিফ গেস্ট ছিলেন, অন্যরা ছিলেন। আমি দেশপ্রেমিক হিসাবে তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাকে তখন বাধ্য হয়ে আমার তুরস্কে যেতে হয়েছে এবং তুরস্কে আমাকে থাকতে হয়েছে 22, 23, 24-এর আগ পর্যন্ত, এই সালগুলো। তার মানে 20 থেকেই আমি মালয়েশিয়াতে অন কাইন্ড অফ মানে আমার থাকাটা অনিশ্চিত হয়ে গিয়েছিল এবং আমার ব্যবসা বাণিজ্য যাচ্ছিল সেগুলো ধ্বংস করেছে। আমার পরিবার পরিজন নিয়ে আমি যে একটু সুস্থ সুন্দরভাবে সময় কাটাবো কিংবা ভালোভাবে থাকবো, যদিও ভালো রাষ্ট্রগুলোতেই ছিলাম, মালয়েশিয়াতে, তুরস্কে, কিন্তু আমরা কখনোই একত্রে ভালো জায়গায় ভালোভাবে সবকিছু করতে পারিনি। ঈদ, কোরবানি, এই জিনিসগুলো আমাকে পরিবার থেকে, মানে মানুষ বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দেশ থেকে পালিয়ে বা বাধ্য হয়ে প্রবাসে যায়, কিন্তু আপনি প্রবাসেও একরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় আপনাকে থাকতে হয়েছে। আমাকে 24টা ঘন্টায় ভীত সন্ত্রস্ত থাকতে হয়েছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে দেশে তো অন্তত গুম, খুন কিংবা আপনাকে মেরে ফেলে দিতে পারবে। আমি চেয়েছি আমার কণ্ঠটা জীবিত থাকুক। আমি অন্তত পক্ষে, বিদেশেও আমার চ্যালেঞ্জ ছিল, কিন্তু বিদেশের চ্যালেঞ্জটা একটু হলেও আমার জন্য, যেহেতু ওই দেশে আইন আদালতের প্র্যাকটিস আছে, আমার কাছে মনে হয়েছে অন্যায়ভাবে তো অন্তত এরকম অ্যারেস্ট করতে পারবে না। আমি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো। এবং আপা বিশ্বাস করেন যে একটা সময় হয়তো খুব ক্ষুদ্র মানুষ জনগোষ্ঠীর সমর্থন নিয়ে এই কার্যক্রম শুরু করেছি, হয়তো আমার বক্তব্য অনেকে হয়তো শুনতোও না, কিন্তু একটা সময় গিয়ে দাঁড়িয়েছে এন্ড অফ দা, কি বলে, আমার এই যে শেখ হাসিনার এন্ডিং টাইমটাতে, তখন সারা বাংলাদেশ অপেক্ষাই থাকতো যে ডক্টর ফয়জুল হক কখন টকশো করবে, কখন আলোচনা করবে। ইভেন আপনি যখন 24 জুলাই আন্দোলন যেটা শুরু হয়েছে, তখন তো 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি, বাকি টাইম একটার পর একটা আমি আপডেট দিতে থাকতাম। কখন ইউটিউব থেকে পেজগুলো আবার ওরা এখান থেকে রিপোর্ট করে বন্ধ করতো, আবার নতুন পেজ খুলে সেখানে আমি বক্তব্য দিতাম। এই ফেস দ্য পিপলের সাথে তো আমি 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, 1 তারিখ প্রতি রাত্রে আমি টকশো করতাম। এই যে 5ই আগস্টের মানে 36শে জুলাই যাকে বলি, তার আগ মুহূর্ত পর্যন্ত, এই ইভেন যারা আমাদের জুলাই যোদ্ধা তৎকালীন সময়, তাদের জন্য দেশবাসীকে কান্না করে করে আহ্বান জানাতাম যে দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে এদেরকে আপনারা সবাই সহযোগিতা করুন। এবং সেই সময়ে আসলে আপনাকে বলতে দ্বিধা নেই যে গুটি কয়েক মানুষ সাহস নিয়ে কথা বলেছে। এখন তো 5ই আগস্টের পর অনেক কথা বাজারে পাওয়া যায়, নতুন নতুন অনেক বক্তব্য দেওয়ার মানুষ তৈরি হয়েছে, এটা ভালো দিক। কিন্তু ওই সময়টাতে অনেক মানুষই কথা বলতো না, এবং কেউ কোনো ফিউচার যে কি হতে পারে এ ধরনের কোনো ধরনের তাদের কাছে যেহেতু ধারণা ছিল না, সেই কারণে তারা সেই জায়গাগুলোতে যেতেন না, যেটা আমি সহ বেশ কয়েকজন মানুষ এরকম আলোচনা করেছে। এবং আমার আলোচনাগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অ্যাপ্রিসিয়েট করতেন। আমার আলোচনাগুলো তৎকালীন সময়ের জামাতের আমির, এখনকার বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব অ্যাপ্রিসিয়েট করতেন, এবং করতেন বিধায় এদের পক্ষ থেকেও কিছু মেসেজ আমি পেতাম। বিশেষ করে জামাতের আমির সাহেবও, আমি ভিন্ন দল করা সত্ত্বেও উনি আমাকে খোঁজ নিতেন যে এই বক্তব্যগুলো জাতির প্রয়োজনে দরকার। ইভেন জুলাইয়ের আন্দোলন সফল হওয়ার পরে আমাকে বিএনপি অ্যাপ্রিসিয়েট করেছে, জামাত ইসলাম অ্যাপ্রিসিয়েট করেছে। এই কার্যক্রমগুলো কিন্তু আমাকে করতে হয়েছে, এবং এভাবেই সংযুক্ত থেকে জুলাই আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিলাম। এবং ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বক্তব্য, আপনি যদি তৎকালীন সময়ের চায়ের দোকান বলেন, রেল স্টেশন বলেন, রাস্তাঘাট বলেন, এবং বিশেষ করে কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ এই আমার বক্তব্যগুলোকে খুব ভালোভাবে এনজয় করতেন এবং এটা দিয়ে উদ্বুদ্ধ হতেন। আমার বক্তব্যের মূল থিমটা ছিল জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এগেইনস্ট শেখ হাসিনা এবং শেখ হাসিনার সকল ফেসিবাদী তন্ত্রের বিরুদ্ধে। তখন আমি দলের পরিচয় থাকলেও আমি সেটাকে দলের এক
ঘেঁষা কোনো চিন্তা চেতনার মধ্যে আমি তৎকালীন সময় আমাকে নিমজ্জিত রাখি নাই। আমি রেখেছি সবাইকে নিয়ে কিভাবে দেশ গঠন করা যায় সেই চিন্তার আলোকে 5ই আগস্ট পর্যন্ত আমার এই সে আন্দোলন সময় ছিল। দেশের প্রকৃত চিত্রটা আপনি আপনার পর্যন্ত কিভাবে পৌঁছাতো? ইন্টারনেট ব্ল্যাক আউটও ছিল সে সময়। আপনি দেশ যদি থেকে রাইট, হ্যাঁ, 5ই আগস্টের ঠিক কয়েকদিন আগে যখন বাংলাদেশের ইন্টারনেট গুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং কোনো কিছুই ছিল না, আমরা সামহাউ কখনো কখনো কোনো ফোনের মাধ্যমে একটা ইনফরমেশন পেয়েছি, বা দেশের কোনো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কোনো একজন ব্যক্তি সৌদি থাকেন, তার সাথে তার কোনোভাবে ফোনে কানেকশন হয়েছে, ডাইরেক্ট কোনো লাইনে কথা হয়েছে, এরকম ইনফরমেশন গুলো ওনরা আবার উইলিংলি আমাদেরকেও দিতেন। আমার যারা ওয়েল উইশার্স ধরেন সৌদি আরবে আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, থাইল্যান্ডে আছে, রেগুলার তারাও ফোন দিতেন আমাদেরকে, মেসেজ দিতেন যে ভাই এই মুহূর্তে আমার এলাকায় এটা ঘটেছে, ঢাকাতে এটা ঘটেছে। এবং আমরা যেগুলো যখন যেখান থেকে যতটুকু পেতাম, মানে সাধ্যের মধ্যে যেটা কুলায়, মানে এমন হয়েছে যে তারা তো সব বন্ধ করে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করেছে, মানুষ মেরেছে, শিশু মেরেছে, বিভিন্ন জায়গায় যে অত্যাচার করেছে, সেই চিত্রগুলো যদি আরো ভালোভাবে পেতাম হয়তো ভালোভাবে বলতে পারতাম। কিন্তু যা পেয়েছি সেখান থেকে গেজ করে এবং সেটার উপর ভিত্তি করেই জনগণকে উদ্বুদ্ধ করেছি যে না, এই সরকারকে আর রাখার কোনো সুযোগ আমাদের হাতে নেই এবং আমাদেরকে এই সরকারের পরিবর্তনের জন্য সবার সবকিছু শেষ করতে হবে। আমার একটা ডায়লগ এখনো মনে আছে, দেশবাসীকে বলতাম যে আপনার একটা যদি গরুর ঘর থাকে, নিশ্চয়ই আপনি বুঝবেন যে আমাদের দেশে এই গবাদি পশু পালার জন্য একটা ঘর থাকে, তাদেরকে রাখার জায়গা। আমি বলেছি ঢাকা শহরের যে ভাই বোনেরা আছেন, আপনার ঘরে জায়গা নাই, বিছনা নাই, একটা বেড নাই, আমার কোনো আপত্তি নেই, যদি গরুর ঘরও থাকে ওই গরুগুলো এক রাত আপনি বাহিরে রেখে আমাদের এই জুলাই আন্দোলনের যারা নেতাকর্মী বিভিন্ন শহর থেকে ঢাকামুখী হয়েছেন তাদেরকে অন্তত এক রাত গরুর ঘরে রাখতে দেবেন। আজকে আমার এখনো পশম দাঁড়িয়ে যাচ্ছে, সেই আহ্বানগুলো ছিল স্পর্শকাতর, সেই আহ্বানগুলো ছিল মানে ইমোশনাল, এবং ইমোশনের জায়গা থেকে তখনই বলতে বাধ্য হয়েছি যখন দেখেছি যে আমার দেশের মানুষের উপরে গুলি, অত্যাচার, হিংসাত্মক মানসিকতা। এবং দেখেন কলেজের স্কুলের ছেলেরা মা তার সন্তানের বুকের উপরে একটা কাঠের বস্তু বেঁধে দিচ্ছে যে যা, তুমি ঠেলা দিয়ে বলে দিচ্ছে তুমি যাও আন্দোলনে। এই আন্দোলনটা আসলে আমি মনে করি অনেকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে করেছে। কেউ হয়তো মনে করেছে দেশের জন্য প্রয়োজনে মারা গিয়ে শহীদ হয়ে যাব, কেউ হয়তো মনে করেছে আমি গাজী হয়ে বেঁচে থাকবো, কেউ হয়তো মনে করেছে যে ভালো কিছু করতে হলে এরকম কাজ করতে হবে। একটা আবেগের জায়গা থেকে মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আমার ভালো লাগার জায়গা সেটা যে ওই আবেগে আমি সম্পৃক্ত থাকতে পেরেছি বিদেশে বসে। আসলে বিষয়টা অনেকটা আমাদের যেমন ৭১-এর সময় বেতার থেকে মানুষকে উদ্বুদ্ধ করা হতো, দূরে থেকেও বেতারের মাধ্যমে যুদ্ধে নামার জন্য অনেকের কণ্ঠ শুনেই মানুষ অনুপ্রেরণা পেত যে হ্যাঁ আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। যদিও হয়তো তুলনাটা দেয়াটা হয়তো বা কিছুটা অসামঞ্জস্যপূর্ণ, তারপরও আমাদের এই আন্দোলনটা কম সময়ের হলেও অনেক অনেক সাদৃশ্য আছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন, এবং এই পয়েন্টে একটা জিনিস বলতে চাই, আজকের ডক্টর ফয়জুল এই যে সমাজের পরিচিতি বা দেশ বিদেশে মানুষ আমাকে চেনে, আমি কিন্তু কোনো জাতীয় মিডিয়া থেকে উঠে আসা কোনো ব্যক্তি না। কারণ আমার সাথে মিডিয়ার কোনো কানেকশন ছিল না দীর্ঘ 12 বছর পর্যন্ত, আমি দেশের বাইরে। তো সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি কিন্তু ওই অনলাইনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। ফেস দ্য পিপল হয়তো একটা প্ল্যাটফর্ম, আমার ব্যক্তিগত পেজ থেকে আমি করেছি। আমরা তখন দেখেছি যে মানুষ আসলে বিখ্যাত বড় বড় টিভি চ্যানেল হলেই যে তাদের বক্তব্য শুনে এমনটা নয়। ফেসিবাদের সময় এমনও দেখেছি যে জাতীয় অনেক বড় বড় টক শো হয়েছে দেশে, কেউ শুনতো না, 10টা ভিউ নেই, কিন্তু আমরা পেজ থেকে করেছি, মানুষ ওটা নেয়ার জন্য বসে থাকতো। কারণ আমরা যে কথাগুলো বলতাম ওই কথাগুলো জাতির খুব প্রয়োজন ছিল। সে জায়গা থেকে কিন্তু দেশবাসীর একটা শিক্ষার জায়গাও আছে, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু চাপিয়ে দিলে যে মানুষ নিবে এমনটা না। মানুষ যেটা চায় সেটা আপনি যে কোনো প্রান্ত থেকে বলতে পারলে সেটা কিন্তু মানুষ আপনার অ্যাকসেপ্ট করেই। তো আমরা উঠে এসেছিলাম কারণ তখন তো মিডিয়াগুলো কন্ট্রোল হতো। আপনার সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগ সাংবাদিকদের দেখবেন যারা ওই নিউজের মালিক, তারা শেখ হাসিনার সামনে বসে তোষামোদি করতেন, বক্তব্য দিতেন, তাকে অ্যাড্রেস করে কোনো একটা বিদেশ থেকে প্রোগ্রাম করে আসলে শেখ হাসিনার প্রশংসায় ভাসাতেন, দেশ নিয়ে তাদেরকে। এমনকি 5ই আগস্টের সংগঠিত হওয়ার আগেও 4 তারিখের আগে শেখ হাসিনার সাথে যত মিডিয়ার বক্তব্য হয়েছে, ব্যবসায়ীদের সাথে মিটিং হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা ফেসিবাদী রূপ, ওরাও কিন্তু শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে মিলিয়ে বক্তব্য দিয়ে আমাদেরকে সন্ত্রাসী এই আখ্যায়িত করত। তোষামোদির ফসল উনি পেয়েছেন। সেই তোষামোদি করা প্রশ্ন থেকে কিন্তু বের হয়ে এসেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো কিনা রাজাকারের সন্তানরা পাবে বা রাজাকার নাতিপুতিরা পাবে। সেই তোষামোদির প্রশ্ন থেকেই উঠে এসেছিল সেই ঐতিহাসিক স্লোগান তুমি কে আমি কে, Exactly. রাজাকার রাজাকার।
আচ্ছা ভাইয়া, প্রসঙ্গক্রমে বলছিলেন যে আপনি যখন এভাবে প্রবাস জীবনে থেকে আপনি আপনার অ্যাক্টিভিজমের মাধ্যমে আপনি সবাইকে অনুপ্রাণিত করছিলেন, সে সময় জামাতে আমির প্রশংসা করেছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রশংসা করতেন। তো ঠিক কোন পয়েন্টে আসলে মনে হলো যে আপনার রাজনৈতিক মতাদর্শের সাথে 11 দলীয় জোটই বেশি যায়? আসলে 5ই আগস্টের পূর্বে বিএনপিকে আমার কখনো মনে হয়নি যে বিএনপি ফ্যাসিস্টের রূপ ধারণ করবে, এবং আমার কাছে মনে হয়েছে তারা জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন, এবং এটা আজও স্বীকার করতে বাধ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে চিন্তা চেতনা, খালেদা জিয়ার চিন্তা চেতনা, জিয়া পরিবারটা আপনাকে একটু বিএনপির থেকে আলাদা দেখাতে হবে। সেটার প্রতি আমার এখনো রেসপেক্ট আছে। উইথ দ্য রেসপেক্ট আমি যেটা বলতে চাই, 5ই আগস্টের পরে যখন দেখলাম পাথর মেরে মানুষ মারা হয়, একটা ব্যবসায়ীকে আপনি চাঁদার জন্য পাথর মেরে তারপরে হত্যা করবেন, মব ভায়োলেন্স বেড়ে এটা গেল। মব ভায়োলেন্সের চাইতে আমি মনে করি এটা যে দল বা যে ব্যক্তি সংগঠিত করেছে এটা আমার ভালো লাগে নাই। তখন আমার দেখেছি যে তার সাথে বিএনপি সম্পৃক্ত। আমি 5ই আগস্টের পরে দেখলাম যে যেই জামাতের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হলো, তখন বললেন যে এই ফাঁসির কাস্টে যাদেরকে ঝুলানো হচ্ছে এটা অন্যায়, এবং এরা কেউ যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ত না, এটা সম্পূর্ণ অনৈতিকভাবে একটা শেখ হাসিনার ট্রায়াল সাজানো হয়েছে, বিচারিক আদালতটা করা হয়েছে সম্পূর্ণ মিথ্যাভাবে। ঠিক 5ই আগস্টের পরে বিএনপির অনেক নেতা, বিশেষ করে এই যে পাপিয়া সাহেবের হাজবেন্ড, আমাদের কি বলে চাঁপাই নবাবগঞ্জের এমপি হারুন সাহেবরা দিব্যি বক্তব্য দিয়ে দিয়ে বলছেন শেখ হাসিনা যে স্টাইলে বিচার করেছেন আমাদেরকেও জামাত শিবিরের বিরুদ্ধে এরকম বিচার করতে হবে। আবার দেখলাম এই যে আমাদের ফজলুর রহমান সাহেবদের মতো মানুষরা যারা আওয়ামী লীগের প্যাট্রোনাইজ করেছে আজীবন, তারা এসে বিএনপির বড় বড় বাপ হয়ে গিয়েছেন। রিসেন্টলিও আপনি দেখতে পারেন যে রাশেদ সাহেবরা, আমি আমার জায়গা থেকে দেখেছি যে তারেক রহমানের রাজনীতি নিষিদ্ধের পক্ষে, মানে তার রাজনীতি মেনে নেয়নি, বিএনপি ক্ষমতায় আসতেই পারবে না, সেই সব মানুষগুলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা। যদিও এটা খুবই রিসেন্ট হয়েছে, এটা নিয়ে আমার ওই সময়কার ক্ষোভ ছিল না। ওই সময়কার ক্ষোভের জায়গাটা ছিল যে যারা দেশপ্রেমিক সেই মানুষগুলো সঠিক কথা আগেও বলতে পেরেছে, এখনো বলা উচিত, এবং দেশপ্রেমিক দল যারা করেছে সেই দলের নেতাকর্মীরা সঠিক মূল্যায়িত হওয়া উচিত, এবং দেশটা শেখ হাসিনা যা করেছে ওইটা অন্তত বিএনপি না করুক। যখন এটা আমি মিল তাল সঠিক পাইনি, এবং আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে নির্যাতিত নিপীড়িত একটি দল, তাদের সাথে 11 দল সহ যারা সংযুক্ত হয়েছে, এই দলের মানুষগুলোর আচার ব্যবহার এবং বাংলাদেশের রাষ্ট্র নিরাপদ তাদের কাছে থাকবে, এই ফিলিংসটা আমার ভিতরে তৈরি হয়েছে। অ্যান্ড এটা বলতে বাধ্য যে দল বিএনপি করেছি, স্নেহ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে করার পরেও, আর একটা দল করার পরেও যে স্নেহটা পেয়েছি ফেসিবাদের আমলে, অ্যাটলিস্ট তার যে অ্যাপ্রিসিয়েশন। এবং আপনাকে একটা স্মরণ করাই দিই, 5 তারিখে রাতে বাংলাদেশ থেকে একজন নেতা, জাতীয় নেতা ফোন করেছেন আমাকে, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির। আমি কিন্তু বিএনপির। উনি আমাকে ফোন করে বলেছেন, ডক্টর ফয়জুল তুমি একজন দেশপ্রেমিক মানুষ, আজকের এই বাংলাদেশের বিজয়ের পিছনে তোমারও অবদান, তোমার কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, এখন তুমি দেশে এসে রাজনীতি করো। উনি কোনোদিন আমাকে জামাত করতে বলেন নাই। এটা কি আপনাকে মানে উদ্বুদ্ধ করেছিল? অবশ্যই উদ্বুদ্ধ করেছে, এবং আমার কাছে এরকম একটা ফোন, এরকম একটা মানে অ্যাপ্রিসিয়েশন আরো আমার দলীয় হাই প্রোফাইল থেকে পেলে আরো ভালো লাগতো। নিশ্চয়ই এটা পাবো, পেতে হবে এমনটা না, এটা নেসেসারি না যে এটার কারণে আমি অনেক কিছু, কিন্তু মানুষের ব্যবহারে হয় কি, আপনি যখন আমাকে একটু স্নেহ করবেন, খোঁজ নিবেন, ওটা কিন্তু গেথে যাবে। তো সেই রকম একটা কিছু গেথে গিয়েছে 5 তারিখের পরে, আমার কাছে মনে হয়েছে যে ফাইন। আর যখন দেখেছি যে না, আসলেই সঠিক পথে যেতে হলে আমাকে এই রাজনীতির বিকল্প নেই। দেখেন, এই জেনজিরাই তো আজকের এই জুলাই বিপ্লবের যোদ্ধা। আমি তাদেরকে যদি গালিগালাজ করি, আমি যদি তাদের বিরুদ্ধে, কয়েকদিন আগে বিএনপির একটা মিছিল দেখলাম যে মানে এই যে যারা জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না। তো জুলাই জুলাই করছে বিধায়ী তো আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদের জনাব তারেক রহমান সাহেব, জুলাই জুলাই করেছে বিধায়ী তো মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো বিএনপির ব্যানার দিয়ে যখন কেউ বলে যে জুলাই জুলাই করিস না, পিঠের চামড়া থাকবে না, সেই বিএনপি আমি কিভাবে করবো? কারণ আমি তো জুলাই যোদ্ধা, আমি তো জুলাই জুলাই করেছি। বিএনপির কোনো এক নেতা নয়ন সাহেবকে দেখলাম চরমনায়ের পীরকে গালি দিতে গিয়ে বলে কি জানি ই করে নেশা খায় পীর সাহেব চরমনাই। এই যে এক ধরনের মানে প্রতিহিংসামূলক বক্তব্য, যেটা একটু আগে আপনি মেনশন করলেন যে রাজাকারের নাতিপুতি, এই শব্দ, একটা শব্দ কিন্তু একটা দলকে ধ্বংস করে দেয়। আমরা সেই ফ্যাসিস্টের আমলগুলো দেখেছি, সেই জায়গা থেকে আদর্শকেই কম্প্রোমাইজ করে একটা শব্দ, হ্যাঁ, একটা শব্দ, একটা বাক্য, যেটা এখন আবার রিসেন্টলি হচ্ছে বিএনপির গুপ্ত সুপ্ত এই যে শব্দ চয়নগুলো, এগুলোতে হয় কি আসলে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্ট হয়।
আর সমস্যাটা ক্রিয়েট করেছেন আসলে শেখ হাসিনা এভাবে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, হাসিনা চলে যাওয়ার কারণে এই অনৈক্যের প্রবণতাটাও বৃদ্ধি পেয়েছে। তো সামহাও আপনাকে কোনো না কোনো জায়গায় তো যেতে হবে, বাজারে যেটা বেস্ট থাকবে সেইটাই তো আপনি চয়েস করবেন। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমার কাছে মনে হয়েছে যে দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করে, এবং আমি তো নির্বাচন করেছি জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি 1 আসনে, আপনি নিশ্চয়ই জানবেন যে 10:30টার আগ পর্যন্ত আমি বিজয়ী, 10:30টার পরে আমি 6,000 ভোটে আমাকে হারানো হয়েছে, এবং সম্পূর্ণ বিপরীতমুখী মানুষ হিসাবে আমি জামাতের নমিনেশন পেয়েছি। যা বিন্দুমাত্র যার জামাতের সাথে সম্পর্ক নাই, বিএনপি থেকে এসে তাদের যে সিস্টেমের বাইরে গিয়ে 300 আসনের মধ্যে আমি মনে হয় ব্যতিক্রম যে নমিনেশন পেয়েছে, সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি বা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সম্পূর্ণ বিপরীতমুখী মানুষকে তারা ট্রাস্ট করে আমার ঝালকাঠি 1 আসনে নমিনেশন দিয়েছিলেন। 56,000 ভোট পেয়েছি, আমাকে মানে ঠগিয়ে ওনারা 62,000 পেয়েছেন দেখানো হয়েছে, 6,000 ভোটের গ্যাপ দেখানো হয়েছে। কিন্তু আমার এলাকার মানুষ মনে করে না, আমি জুলাই যুদ্ধ আমাকে সম্মান করেছে, দলমত নির্বিশেষে তারা কিন্তু আমাকে নির্বাচিতও করেছিল, সেটা আমার জীবনের বড় প্রাপ্তি মনে করি আমি। তার মানে নৈতিকতার জায়গা থেকেই আসলে আপনি 11 দলীয় জোটের সাথে যুক্ত হয়েছেন, সেটা বলা যায়। এই যে জামায়াত জোটকে কেউ কেউ বলছেন যে আসলে তারা পোষা বিরোধী দল, এই বিষয়ে কি বলার আছে? না, এটা চরমভাবে আমি মনে করি এটা হচ্ছে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য কেউ না কেউ ষড়যন্ত্র করছে। জামাতের সাথে তো বিএনপির বিন্দুমাত্র 5ই আগস্টের পরে পোষা বা কম্প্রোমাইজের কোনো রাজনীতি আমি নিজের চোখে দেখছি না, যেখানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাই তো জামাত এসেছিল। আপনি নিশ্চয়ই জানেন, হয়তো আপনি স্বীকার করবেন না প্রফেশনের কারণে, বা আপনি একজন নিরপেক্ষ উপস্থাপক হিসেবে বা রাষ্ট্রীয় যে কোনো কারণে আপনার মুখ থেকে এই কথাটা সাগর ভাইয়ের মতো হয়তো আপনার থেকেও আমি পাবো না, এটাই বাস্তবতা। কিন্তু আসল সত্য কথা তো এটাই যে এই 24 পরবর্তী বাংলাদেশের যে নতুন যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে জামাত ক্ষমতায় এসেছে, এবং সেটা কিন্তু রেজওয়ানা আমাদের যে সাবেক উপদেষ্টা, তার মুখ থেকেই আমরা পেয়েছি যে মানে আমরা কাউকে উঠতে দেইনি, আমরা সেটাকে মানে কি বলে ওটাকে আপনার বিরত রাখার জন্য তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে লন্ডনের তারেক রহমান সাহেবের তো বৈঠক আমরা স্পষ্ট দেখলামই। তো সবকিছু মিলে তার মানে কি বিএনপি ক্ষমতায় আসার যোগ্য না? না, যোগ্য, সেটা তারা বড় দল, অস্বীকার করি না। কিন্তু এইবারের হাইপটা ছিল জামাত ইসলাম ক্ষমতায় এসেছে। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম বিরোধী দল পোষা হওয়ার তো কোনো যুক্তি নেই, বরং বাংলাদেশের ডে 1 থেকে এই যে পার্লামেন্টের নতুন রিফর্ম হলো, এই জায়গাটাতে প্রথম দিন থেকে তারা সংস্কারের পক্ষে বক্তব্য দিয়ে সরকার বিরুদ্ধে এই গত 6 মাসে যতগুলো সভা সমাবেশ করেছে, 54 বছরের ইতিহাসে কোনো সরকারের বিরোধী দল এতটা গঠনমূলকভাবে বিরোধিতা করে রাজনীতি করেছে, মানুষকে ইনক্লুড করেছে, জনগণকে উদ্বুদ্ধ করেছে, আর কোনো বিরোধী দল দেখাতে পারবেন না, যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব করেছেন। একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, সংসদের যে রীতিনীতি, সেই জায়গায় কিন্তু জামাত প্রতিটা দিন শিখাচ্ছে বিএনপিকে। না, আপনি অবাক হবেন যে বিএনপিকে শিখাচ্ছে জামাত, হ্যাঁ বিএনপিকে শিখাচ্ছে। সংসদের ম্যানরই তো বিএনপি অনেক অর্থে জানতো না, সেই জায়গাটা আজকের জামাত ইসলামের নেতাদের কাছ থেকে শিখতে হচ্ছে, যেটা বিএনপির নেতারা পর্যন্ত সংসদে বক্তব্য দিয়ে স্বীকার করছেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের ব্যবহারের কারণে সংসদটা সুন্দরভাবে প্রাণবন্ত হচ্ছে। কয়েকদিন আগে তো একজন আপনার সম্ভবত তারেক রহমান সাহেবের এক প্রতিনিধি 17 আসনে গিয়ে ঢাকা, সেখানে গিয়ে তার প্রশংসা করে ভাসিয়ে আসলেন। কেন? উনি সংসদে গঠনমূলক আলোচনা করেন। যেমন প্রধানমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখছেন, উনি সংসদে গিয়ে বলেছেন এই সকল ইতরদের সবার আগে বিচার করতে হবে। সে আমাদের মেয়ের সমতুল্য, সে আমাদের সন্তান, তাকে নিয়ে ফেসবুকে যেই লেখুক তার বিরুদ্ধে করতে হবে। তার দলের কোনো একজন ব্যক্তি কোনো একটা জায়গায় প্রবলেমে জাতির সমালোচিত হয়েছে, জামাত এই প্রথম তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, এবং তার নামে লেটার দিয়ে সংসদকে অবহিত করেছে, নির্বাচন কমিশনকে অবহিত করেছে। জামাত ইসলাম সংসদে এই প্রথম যারা রাজনীতি করতে গিয়ে সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলছে, আন্দোলন সংগ্রাম সংসদেও তার ভাষা যতটুকু সংযত রেখে কথা বলা যায় সেটা করছে, ওয়াকআউট করছে, আবার রাজপথে কিন্তু সভা সমাবেশ করছে। আবার একই সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান করে ইফতারিতে দাওয়াত দেওয়া যায় বিধায় প্রধান অতিথি হিসেবে তাকে দাওয়াতও দিয়েছে। উনার এই সৌজন্যতাটাই কি আসলে মানে সৌজন্যতা দেখাচ্ছেন বলেই কি এরকম ন্যারেটিভ উঠে আসছে? এই সৌজন্যতাটাই তো হচ্ছে রাজনীতিতে, যেটা 54 বছরে ছিল না, আর থাকবে কেমনে আপা? এটা তো থাকা উচিত, থাকা উচিত। এবং আপনারাও অভ্যস্ত হয়ে গিয়েছেন এ কারণে যে 16 বছর আগে তো দেশে কোনো রাজনীতিই ছিল না। যেমন ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলটাতে বিরোধী দল যে থাকতে পারে, বিরোধী দলের বিহেভ যে এরকম হতে পারে, এই কনসেপ্টই তখন ছিল না। তখন কনসেপ্ট হলো বিরোধী দল বলতে কি, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি তো নিশ্চয়ই দেখেছেন, সচেতন একজন মানুষ, চিকিৎসা পর্যন্ত নীতি দিল না।
তার মানে একজন নেত্রী যার এত কন্ট্রিবিউশন, তার মতো একটা রাষ্ট্রের ব্যক্তি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী, তাকে টুস করে পদ্মা নদীতে ফেলে দিবে শেখ হাসিনা। মৃত্যুর কোলে ঢুলে পড়েছে খালেদা জিয়া, তখন তিনি বলতেছেন যে ওনার বয়স হয়েছে, উনি তো যে কোনো সময় মারা যাবে, চিকিৎসার দরকার কি? তো এই যে মন্তব্যগুলো থেকে তো ডাক্তার শফিকুর রহমান সাহেব এখন বের হয়ে এসে একটি আদর্শিক জায়গা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু বিন্দু মাত্র এই সরকারকে ছাড় নয়। এই যে কয়েকদিন আগে সিলেটে, চট্টগ্রামে, বরিশালে বক্তব্য দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলেছেন যে আমরা কাউকে পাত্তা দেই না। আমরা গণতন্ত্রের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে এবং আমাদের এই সংবিধান সংস্কারের প্রশ্নে আমরা বিন্দুমাত্র বিএনপিকে ছাড় দেব না, এবং সেই স্ট্যান্ডটাই জামাত রেখেছে। আমার তো বিশ্বাস যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন কিংবা যে কোনো ক্রাইসিসে বাংলাদেশে জামাতের বিকল্প সামনে 11 দল কিংবা জামাত নির্ভরই 11 দল, হোয়াটএভার, এটার বিকল্প বাংলাদেশে আর কারো নতুন কোনো কিছু আছে এটা আমার মনে হয় না। গতকালকে তো একজন সাংবাদিক, আরে আপনিই তো বলতে বাধ্য হবেন, আমি গতকালকে নিউজে পড়লাম, সাংবাদিক বলছেন আমরা নিউজ কভার করতে চাই, জামাত শিবিরের ব্যবহারের চাইতে ভালো কোনো ব্যবহার, ম্যানেজমেন্ট, আমাদের প্রতি সহানুভূতি আর কোনো কাউকে পাই না। একজন জার্নালিজম হিসেবে আপনার শুনলে নিশ্চয়ই এটা ভালো লাগার কথা যে জামাত ইসলামের অ্যাক্টিভিটিস গুলো হয় কি, জামাতকে গত 16 বছর পর্যন্ত নিষ্পেষিত করে রাখা হয়েছে, মিথ্যা প্রপাগান্ডা করে করে নারী সমাজের কাছ থেকে, সাংবাদিকদের কাছ থেকে, শিক্ষিত মানুষদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। বাট মানে যদি আপনি রিয়েলিটি দেখেন তাহলে এই দেশের সবচাইতে উদার, গণতান্ত্রিক, প্র্যাকটিসিং ভালো পার্টি হচ্ছে জামাত ইসলাম, এবং ডাক্তার শফিকুর রহমানই যোগ্যতার মানদণ্ডে বাংলাদেশের সঠিক প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এবার একটু সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোতে আলোকপাত করি। মাঠ পর্যায়ে একটা অভিযোগ আছে যে জুলাই ফাউন্ডেশন কর্তৃক আহত শহীদদের তালিকা তৈরি বা অর্থ বিতরণে এক ধরনের দলীয়করণ বা স্বজনপ্রীতি কাজ করেছে, যার কারণে অনেক প্রকৃত ভুক্তভোগী যারা তারা বাদ পড়ে যাচ্ছেন। জামায়াত ইসলামী কি এই বিতরণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ স্বচ্ছ বা নিরপেক্ষ মনে করে, বা এই বিষয়ে কি বলার আছে? এখানে জামাত ইসলাম নিরপেক্ষ মনে করার কোনো সুযোগ এই কারণেই নেই যে জামাত সরকারেও নেই, জামাত এই কমিটিতেও নেই, কিংবা জামাতের কোনো সরকার গত 19 মাস ছিল না। অনেকে হয়তো মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় জামাতের কোনো এ ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত ছিল কিনা। না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় একটি নিরপেক্ষ সরকার ছিল। জামাত ইসলাম শুধুমাত্র ইউনূস সরকারকে সহযোগিতা করেছে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এবং মানুষের মানে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনার স্বার্থে। আমি মনে করি এই ধরনের বিতর্ক তখনই হয় যখন অস্বচ্ছতা কিছু না কিছু প্রকাশ পায়। সেই জায়গা থেকে আমি এটাকে কোনোভাবেই বলছি না যে 100% সহি কাজ তারা করতে পেরেছে। ব্যক্তিগত অভিমত হচ্ছে এরকম যে এ ধরনের বিতর্কিত কার্যক্রম হয়তো তাদের ভিতরে কিছু না কিছু এসেছে। যেমন জুলাইয়ের আমাদের যারা এই যে চেতনা বলেন, আমরা যারা জুলাই যোদ্ধার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, সম্ভবত যখন ফেনীতে বন্যা হলো অনেক অর্থ সম্পদ উঠেছে, কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এই টাকাগুলো ডাইরেক্ট কিভাবে বিতরণ করা যেত, করলো না কেন, টাকাগুলো আবার কোথায় কিভাবে দিয়ে টিয়ে ইউনূস সাহেবের মাধ্যমে বিতরণ করিয়েছে, এ নিয়ে বেশ বিতর্ক রয়েছে। এখন এই বিতর্কগুলো তৈরি হয় তখনই যখন আপনি এক ধরনের কথা বলে উত্তোলন করেন আর বাস্তবতার ক্ষেত্রে আপনি ভিন্ন সংস্কৃতি চর্চা করেন, তখন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। আমি এটাকে বলছি না যে জুলাইয়ের সবকিছু সঠিকভাবে পাচ্ছে, হ্যাঁ না পাচ্ছে না। আমার যদি ওয়ান কমেন্ট জানতে চান, আমি মনে করি বাংলাদেশে জুলাই যোদ্ধা, এই যুদ্ধহত ব্যক্তিরা যারা পঙ্গু হয়েছে, চক্ষু নাই, হাত নাই, পা নাই, কিডনি হারিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, একজনের তো দেখলেন মুখই নাই এখন পর্যন্ত, আপনি আমার নামটা ভুলে গিয়েছি, সেই চিকিৎসা নিচ্ছে বিভিন্ন দেশে, খোকন চন্দ্র। হ্যাঁ, তো এই যে মানুষগুলোর চিত্র, এরা আসলে সঠিকভাবে গুটি কয়েক মানুষ ছাড়া সবাই ভালোভাবে পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। চিকিৎসায় অবহেলা আছে, তাদের জন্য ফাউন্ডেশন করে তাকে তো বিদেশে পাঠানো হয়েছে। না, তাকে, এটা তো তার একজনের কথা বললাম, ওই একজন ব্যক্তি। তার মানে কি আপনি চাচ্ছেন যে পুরো 30,000 মানুষেরই নাক মুখ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? তার নামটা এসেছে সেই কারণে আমি একটু তথ্যটা দিলাম, তথ্যটা সংযুক্ত করলাম। আপনি না, রাষ্ট্র চাচ্ছে, মানে আপনাকে মিন্স রাষ্ট্র বুঝাতে চাচ্ছি যে রাষ্ট্রের কি উচিত হবে যে সবাইকে ঠ্যাং ট্যাং কেটে দিলে তারপরে চিকিৎসা করবে? না, আমার জুলাইয়ের আজকের বাংলাদেশটা পেয়েছি কার কারণে? আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের কারণে। তো এই প্রধানমন্ত্রী যদি দেশের কোনো সর্বপ্রথম কোনো একটা প্রজেক্ট চালু করেন, সেটা সবার আগে জুলাইয়ের জন্য করা উচিত, জুলাই যোদ্ধাদের জন্য করা উচিত। ওদের রক্তের উপর ভিত্তি করেই তো আজকের বাংলাদেশ। নতুন কিছু পেয়েছি। হাসিনাকে তো কেউ তাড়াতে পারিনি, আমি, আপনি, আপনারা কেউ তাড়াতে পারে নাই। 16 বছর আন্দোলন হয়েছে, বিএনপির সমাবেশ হয়েছে গরুর মাঠে,
শেখ হাসিনা উইকেট দেখিয়ে পাঠিয়ে দিয়েছে। বিএনপির অফিস থেকে 500-700 মানুষ বোমা হামলার অপরাধে আন্দাজে মিথ্যা কথা বলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো। জামাতের অফিস টফিস সব তালা লাগায় বন্ধ করে দিত। এই চিত্র থেকে উদ্ধার করেছে আমাদের যুব সমাজ। আমরা যে পরিমাণ তাদের প্রতি কন্ট্রিবিউশন করা উচিত সেটা হচ্ছে না, এটা আমি জোর দাবি জানাবো তাদের প্রতি। ইভেন এখন তো দেখছি জুলাইটাকে অনেকে সহ্যও করতে পারে না, মানে ভাবখানা এমন যে ওরা আমার শত্রু। কেন রে ভাই? ওরা যদি আপনাকে প্রতিদিন 5টা গালিও দেয় সরকারকে, ধরেন সে ফর এক্সাম্পল, যদিও আমি গালিকে প্যাট্রোনাইজ করছি না বা প্রমোট করছি না, কিন্তু যদি ওরা গালিও দেয়, আপনি এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে এই গালিটা তো গুমের চাইতে বেশি না, খুনের চাইতে বেশি না, আয়নাঘরের চাইতে বেশি না, খালেদা জিয়ার বিনা চিকিৎসার চাইতে বেশি না। তার মানে ওই সময় আপনাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে তার চাইতে গালিটা খুবই ছোট। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, মানে এত দ্রুত 2 বছরের মাথায় কিভাবে মানুষের মাথা থেকে আসলে সেই সময়ের দৃশ্যগুলো চলে যায়, যখন একটা মানুষ নেতিবাচক কোনো পোস্ট দিচ্ছে সেখানে তাকে সমর্থন দিয়ে মানুষ কমেন্ট করছে, হ্যাঁ নেটিজেনরা কমেন্ট করছে, মানে এত দ্রুত মানুষ কি করে ভুলে গেল? মানে কেন, কি দায়ী এটার এখানে পিছনে এখানে আসলে? দুইটা জিনিস আপনি দেখবেন, এটা মানে হোল পিপল দে মানে এই জাতীয় কার্যক্রমের সাথে ইনভলভ, এটা আমি বিলিভ করি না। এগুলো হচ্ছে আওয়ামী যেসব পিপলরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, বিভিন্ন দেশে আছেন, পেজ চালায়, এখন তো তাদের কোনো কাজ নাই ওই অর্থে। একটা সময় আওয়ামী লীগের কোনো ভিডিও পৃথিবীর কোনো মানুষ দেখতো না, এমনকি কুকুরও দেখতো না। আমি বিশ্বাস করি শেখ হাসিনা বক্তব্য দিত সর্বোচ্চ 500, 600, 1000। আমার কাছে এরকম বহু স্ক্রিনশট আছে। ওবায়দুল কাদেরের বক্তব্য মানুষ দেখতো না, শেখ হাসিনার বক্তব্য দেখতো না। এখন তারা বিদেশে যাওয়ার কারণে তাদের লোকগুলো যেহেতু টেন্ডারবাজি টাজি এগুলোর সাথে এখন আর কোথাও কোনো কাজ বাজে নাই, তো ওই সব জায়গায় বসে কমেন্টস করে, এটা করে। এবং অনেক আমি আওয়ামী লীগের পেয়েছি যারা বিএনপি সেজে পেজ ওপেন করে, মানে বুঝাইতে চায় আমি বিএনপির, মানে আমাদের মধ্যে জামাতের মধ্যে বিএনপির মধ্যে দ্বন্দ্ব বাজায় দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করে কমেন্টস করে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটাও কিছুটা সত্য, যে আমরা আসলে ভুলেও যাই। বাংলাদেশের মানুষের একটা চিত্র হচ্ছে এরকম যে আমরা ওই সবকিছু কেন জানি 3 মাস পর এলোমেলো করে ফেলি। এই যেই জুলাইটা এত কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে, আমার তো এখনো মনে আছে রিজভী ভাইয়ের কান্না বিএনপি অফিসের সামনে থেকে, যে আমাদের মাসুম মাসুম বাচ্চারা এই দেশটাকে স্বাধীন করেছে, কত কষ্ট, তার একেবারে কান্নার পানি বের হয়েছে। মির্জা আব্বাস ভাইয়ের কান্না দেখেছি, আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের কান্না দেখেছি। সবাই কে কাঁদে নাই বলেন? ওই দিনের অনুভূতি কার কাছে জিজ্ঞেস করবেন, সবাই একটা কথা, অন্তত তারা মনে হচ্ছে যেন একটা হাফ ছেড়ে বেঁচে গেছে। সেই চিত্রটা 2 বছরের মধ্যে বেমালুম হয়ে যাওয়াটা আমি মনে করি আবার সালা বাঁধার সময় হয়তো তাদের পিছনে আসতে এই পারে। ভুলে যাওয়া বা সেই গভীরতাটা থেকে মানুষ যে বের হয়ে আসলো, এটার পিছনে যা বললেন সেটাই কি দায়ী, নাকি যারা সে সময়ে সামনের সারিতে ছিলেন তাদের কোনো রকমের কোনো আদর্শচ্যুতির কারণে আসলে মানুষ আর সেই সেই মূল্যায়নটা করছে না? আসলে আদর্শ বলতে কাদের? এই নিষ্পাপ শিশুদেরকে আমি আদর্শচ্যুত বলার বাকি আছে? আর নাই, সামনের বাকি সারিতে আছে। যারা সামনের ছিল, সারিতে যারা, তারা তো অ্যাকর্ডিং টু মেবি লাইক ইউর এইজ অর আমার এইজে বা এর চেয়ে কম বেশি, এই তো যারা রাজনীতিতে আছে। আছে। তাতে আমি মনে করি না যে সেটা এমন কোনো বড় ধরনের অপরাধ তারা করেছে যেটার কারণে আপনি অভিমান করে এই ধরনের একেবারে বিরক্ত বোধ করবেন। আপনার কাছে তাইলে বুঝতে হবে আপনি শেমলেস পারসন। আপনার তো শেম থাকা উচিত, একটু লজ্জা থাকা উচিত, যে যেখানে আমাকে থাকতে হতো আয়না ঘরে, আমার উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার মামলা হামলা, সেখানে এই ধরনের ছোট ছোট আচার ব্যবহারে যদি আমি কষ্ট পাই, আমি মনে করি সেটা সঠিক নয়। তো তারপরেও তো ভুলের ঊর্ধ্বে কেউ না। রাজনীতিতে তারা নতুন এসেছে, অনেক নেতাকর্মী তৈরি হচ্ছে, সবাই যে সঠিক পথে, কে সঠিক ছিল বলেন? আমরা একটা জাতীয় সরকার গঠন করতে পারলাম না নির্বাচনের, মানে এই ইউনূস সরকারের সময়। আমরা বারবার, তখন তো বড় বড় পার্টির সবাই মিলে এই সিদ্ধান্তটা নিতে পারতেন যে না, আমরা দেশ গঠনের জন্য 5টা বছর ইউনূস সাহেবকে রাখি, আমরা 5 বছর একসাথে একটা জাতীয় সরকার করি, অথবা ইউনূস সাহেবকে বাদ দিয়ে আমরা সব দল মিলে একটা দেশ গঠন করি। কেউ কিছু করলেন না। তো দোষ তো আসলে শুধু বাচ্চাদেরকে দিয়ে লাভ নেই, কিংবা ছোট ভাইদেরকে দিয়ে লাভ নেই। দোষ আমাদের সবার আছে, আর এটা আমাদের মাংসের সাথে জড়িত হয়ে গিয়েছে। আমরা যখন কোনো সুখ শান্তিতে থাকি তখন পূর্বের অতীত ভুলে যাই, আর যখন একটু কষ্টে থাকি তখন আবার সবাইকে আমরা প্রয়োজন বোধ করি। সেটার অংশ হিসেবেই হয়তো এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছে মনে হতে পারে। ধন্যবাদ ভাইয়া। এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা একটু যদি আলোকপাত করি এই বিষয়ের দিকে। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে কি সমঝোতার কোনো সুযোগ ছিল? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তো আমি চরমভাবে বিরক্ত একটা ইস্যুতে। দেখেন, এই সরকার 6 মাস প্রায় হয়ে যাচ্ছে। 6 মাসের মধ্যে 70 নম্বর অনুচ্ছেদটাকে যদি আজকের সংস্কারের অংশ হিসেবে, যেটা আমাদের দেশবাসীর দাবি ছিল যে
যে কোনো ইস্যুতে সংসদ সদস্যরা ভোট প্রদান করতে পারবে এবং সেই ভোটটা সরকারের পক্ষে না গেলেও তার সংসদ সদস্য পদ যাবে না। এটা ছিল একটা সংস্কার। সেই সংস্কারটা আজকে হলে রাষ্ট্রপতি পদে বিরোধী দল এবং সরকারি দলের প্রার্থী যেই থাকুক কিংবা থার্ড পার্টি কেউ থাকতো, যে কোনো সংসদ সদস্য যে কাউকে ভোট দিতে পারতো। আমরা ওইটাকে রিয়েল ভোট মনে করতাম। তার মানে কম্পিটিশন হয়েছে, যে পাশ করেছে। এমনও হতে পারতো বিএনপির প্রার্থীকে বিএনপির সংসদ সদস্য ভোট না দিয়ে 11 দলের কোনো প্রার্থীকে দিয়ে দিতে পারতো, তার মৌলিক মূল্যবোধের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে। কিন্তু আজকে তো স্পষ্ট বলেই দেয়া হচ্ছে যে যার পার্টির প্রার্থীকে আপনি ভোট দিবেন, তাকে যদি ভোট না দেন তাহলে আপনার কি মানে এমপিত্বই থাকবে না। তার হোয়ার ইজ ইউর মানে রিফরমেশন, হোয়ার ইজ সংস্কার? সংস্কার তো আর হলো না। এখন তার মানে কি দাঁড়ালো? আমরা নিশ্চিত যে এখানে ওই যে ফটোকপি করবে, রাষ্ট্রপতির নামে ব্যালট পেপার করবে, কিংবা ভোটের জন্য যে ওই দিন চাটা খাবেন, এইটাই তো সম্পূর্ণ অপচয়। কারণ আমরা জানি যে বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন। তাহলে এই ধরনের মানে কার্যক্রমটাই তো থাকার চাইতে না থাকা ভালো ছিল। এখন জামাত সহ যারা জোট, তারা হয়তো মন্দের ভালো অপশন নিয়ে চিন্তা করেছে যে রাষ্ট্রপতি পদে অ্যাটলিস্ট গণতন্ত্রের স্বার্থে আমাদের ইলেকশনে থাকা উচিত। এবং আপনি হয়তো জানেন প্রায় 30 বছরের অধিক সময় রাষ্ট্রপতি পদে বিরোধী দলের কখনো কোনো প্রার্থী ছিল না। এই প্রথম জামাত ইসলাম মানে নতুন করে তারা তাদের প্রার্থী দিয়েছে কর্নেল অলি সাহেবকে, এবং বিএনপির প্রার্থী আমি এখনো পাইনি। তবে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমাদের মানে বর্তমান যে দায়িত্বে আছেন আমাদের মেজর হাফিজ সাহেব, অথবা যে কোনো ব্যক্তি হতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারে। এই যে প্রার্থীরা তারা হচ্ছে, এটা ভালো হতো যদি 70 অনুচ্ছেদের জায়গাটা সংস্কার করে তারপরে একটি নির্বাচন পদ্ধতি হতো। এবং সে কারণেই আমরা বারবার সংস্কারের কথা বলি। আমরা সংস্কারগুলো কি চাই আপা? আমি আপনাকে একটা কথা বলি, 6 মাস হয়েছে এই সরকার একটা পয়েন্ট দেখাতে পারবে না যেটা জুলাইয়ের চেতনায় ছিল সেটা বাস্তবায়ন করেছে। একটা পারবে না। শুধু টি শার্ট পরিবর্তনের রাজনীতি দেখাতে পারবে। হয়তো ভালো ব্যবহার করতেছে কয়েকজনের সাথে, প্রাইম মিনিস্টার ভালো ব্যবহার করতে পারবে। হয়তো আমতারেক কোনো এক জায়গায় দাঁড়াই আছে, তাকে দেখলে একটা সালাম দিয়েছে, সেটা ভালো ব্যবহার করতে পারবে। হয়তো রাশেদ খান একদম চাটাচাটি করতেছে, তার একটা পদ দিতেছে, এই মানে বিরোধী মতের মানুষটাও আমাকে চাটছে, আমি একটা পদ দিলাম, এই ভালো ব্যবহার। কিন্তু সংস্কার বলতে যেটা বুঝায় বাংলাদেশে, সংস্কার মানে হচ্ছে আমার জুলাই চার্টারের ভিত্তিতে দেশটা চলবে। আমার এই যে নতুন রিফাত সাহেব যেটা করেছিলেন, আমাদের এই যে বিচার বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন হয়ে আলাদা সচিবালয় ছিল, তাদের জন্য আলাদা নিয়োগ ছিল, তাদেরকে বিএনপি এসে উঠিয়ে ফেললো। তার মানে সেখানে সংস্কার নাই। অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি নিয়ে সংস্কার নাই। আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্যের সংস্কার নাই। প্রধানমন্ত্রী যে থাকবে তিনি দলের প্রধান থাকবে না, সেই সংস্কার নাই। পিআর পদ্ধতির আলোকে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, সে সংস্কার নাই। তো হলোটা কি? গত 6 মাসে আমাদের সংস্কারের কিচ্ছু নাই। উল্টো তেলের দাম বেড়েছে, গ্যাস বন্ধ, লাইট বন্ধ, বিভিন্ন জায়গায় আবার মানে আপনার মন্ত্রী বলতেছে এগুলা কিছুই না, মাঝে মাঝে একটু তারটার কেটে যায়, পড়ে যায়, ওগুলা করতে একটু সময় লাগে, তাই বিদ্যুৎ থাকে। ঘুরে ফিরে কি পুরনো চিত্র এবং বস্তা পচা রাজনীতিটার দিকে যাচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট এখনো হয় নাই। আমি বলছি না ফ্যাসিস্ট হইতে হলে হাসিনা হইতে হবে, আর হাসিনা আমার মনে হয় না যে বিএনপি হতে পারবে। তার আগেই বিএনপির হয়তো হাসিনা হইতে হইলে যেটা করতে হবে সেটা হয়তো বিএনপি পারবে না, এটা আমার আত্মবিশ্বাস বলে। কিন্তু এই পথগুলো তো হাসিনার পথে যাওয়ার রাস্তা। আপনি যেটা করতে হবে, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সে তো একদম চোখ বুঝে সব সংস্কার মেনে নিলেও সে আনলিমিটেড তার ক্ষমতায় থাকার সুযোগ ছিল, অন্তত 5 বছর আরামে থাকতে পারত। এখন আপনি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। বিরোধী দল আপনার মূল জায়গাটা নিয়েই তো রাজপথ আন্দোলন করার একটা বড় সুযোগ করে দিয়েছেন। যেখানে তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, সেখানে কি করে তারেক রহমান সাহেবের সামনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে বলেন যে এসব আমরা শুধুমাত্র চেয়েছি নির্বাচনকে একটু তাড়াতাড়ি করার জন্য। এই যে নাটক সিনেমা, এগুলো আসলে জনগণ পছন্দ করে না। বিধায় আমার কাছে মনে হয়েছে পূর্বের সেই রাজনীতির দিকে আবার যাচ্ছি, এবং এই একই ভুল করার কারণে ওই বিএনপির সেই 2001 সাল থেকে 6 সালের নির্বাচনের মানে সেই সময়কার ইতিহাস আমার এখনো মনে আছে যে 1-11 হয়েছে, বিশেষ বিশেষ বিষয়গুলো হয়ে যায়, ভুলের কারণে হয়। এমনকি বিএনপির একটা ঐতিহাসিক সত্য আছে, যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা, এই ব্যবস্থাটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাত সহ সবাই বলেছিল যে এটা করেন, ওনরা করে নাই। ওনরা একটা নির্বাচন করেছে, 3 মাস থাকতে পারে নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়েই তাদেরকে আবার ঠকতে হয়েছে। তাহলে যেটা তুমি খাবাই বাপুরে, সেটা ঘোলাইয়া তারপরে খাচ্ছ কেন? তার চেয়ে তুমি, আমি জানি বিএনপিকে বাধ্য করা হবে, তাকে সংস্কার মানতেই হবে। সে যেভাবেই মোড়ামুড়ি করুক, এই জেনজি এবং যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রী ভাই বোন এবং তরুণ সমাজ কখনোই ফ্যাসিবাদের সেই জায়গায় ফেরত যাবে না।
ভাই আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। যেহেতু বললেন যে ভবিষ্যতে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, তো ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য এই মুহূর্তে দেশের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি জাতীয় ঐক্য প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি ফেসিবাদের যতগুলো ন্যারেটিভ ছিল, ফেসিবাদ তৈরির পরে যে কারণে আমরা ফেসিবাদ দেখেছি, ওই কারণগুলোকে চিরদিনের জন্য বিলুপ্ত করতে হবে। মানে শেখ হাসিনা যেভাবে হয়েছে, ফেসিবাদ মানে আপনি যদি এটাকে একটা রেপ্লিকা ধরেন, তাহলে ধরে নিতে হবে শেখ হাসিনার ফেসটাই একটা ফেসিবাদের প্রতিচ্ছবি। এই শেখ হাসিনার ফেসটার মতো আপনি না হন, আমি না হই, জামাত না হোক, বিএনপি না হোক, কিংবা এনসিপি না হোক, কিংবা অন্য রাজনৈতিক দল না হোক, আমরা এমন একটা কিছু করতে হবে যেই কথাগুলো আওয়ামী লীগের আমলে আমরা জাতিকে বলে উদ্বুদ্ধ করতাম যে না, দেশ এভাবে চলতে পারে না, সেটা এখনো বলতে হবে। যদি সেটা বলতে পারে, বিএনপি সমালোচনা যদি সহ্য করতে পারে, রাজাকার ট্যাগ লাগিয়ে কাউকে জেলে না ঢুকাইতে পারে, বিএনপি গুপ্ত টুপ্ত বলে মানুষকে মানে বিভক্তি সৃষ্টি করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা সঠিক। আর যদি ওই পূর্বের কথার মতোই চলতে যায়, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অন্তর্নিহিত ক্ষমতার লোভ রয়েছে, এবং সেটা করলে আসলে টিকতে পারবে না। এটাই আপনার কি মনে হয় যে ছাত্রদল বা যুবদলকে যদি আরেকটু নিয়ন্ত্রণ করে বিএনপি, মানে সেই ক্ষেত্রে কি এই জিনিসগুলো কমে আসবে? বিএনপি তো এটা করলেও আমি তো দেখতেছি যে বিএনপি বেসিক্যালি শেখ হাসিনার মতো টানা 15 বছর তো রাষ্ট্র ক্ষমতায় আপনি এমনিও থাকতে পারবেন না, কারণ ওটা হতে হলে আপনাকে চরম মাত্রার ওই লেভেলের থাকতে হবে। বিএনপি সংস্কার করেই, সবাইকে নিয়ন্ত্রণ করেই তার একটা প্রাপ্ত জায়গা থেকে যতটুকু মানে ক্ষমতায় থাকা দরকার সেটা থাকতে পারত। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে তারা যেভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছে, যেমন পিএম যদি বলে গুপ্ত, প্রাইম মিনিস্টারের কণ্ঠ থেকে গুপ্ত আসলে নয়ন তো এমনি রাস্তায় পাগলার মতো চেতবে, সে তো স্বাভাবিক, কারণ বলবে যে আমার প্রধানমন্ত্রী গুপ্ত বলছে, আমি কি। রাশেদ যদি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা কি বলে ওটাকে, সচিব লেভেলের পদে গিয়ে জামাতকে সারাদিন গালি দেয়, আপনি ঐক্য কিভাবে কায়েম করবেন? ঐক্যের তো প্রক্রিয়া থাকতে হবে। রাস্তার ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি বেদব হিসাবে তৈরি করেন, হ্যাঁ, এই কথাটা আমি এজন্য বলছি না যে শুধু বিএনপি বেদবি করছে, আমাদের আশেপাশেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছোটখাটো নেতারা অনেক সময় অনেক উচ্ছ্বাসিত ও উদ্ভট কথাবার্তা বলেন, সেটাও সংশোধন হওয়া উচিত। কিন্তু রাষ্ট্রে যে থাকে তার সংস্কারটা বেশি হওয়া উচিত, কারণ আপনি তো পিএম, আপনি তো প্রাইম মিনিস্টার বাংলাদেশের। আপনার কাছ থেকে আমরা চাই ঐক্যের বার্তা, আর কিছু না। আপনি ক্ষমতায় এসেছেন, আপনার তো এখন আর কোনো কিছু ভোগ করার কিছু নেই। আপনি নেক্সট 5 ইয়ার্স যত বেশি ঐক্য করতে পারবেন, যত বেশি বিরোধী মতের মানুষের কাছ থেকে ইস্যুগুলো টেনে আপনার হাতে নিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, তত মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। এইটা ভাবার কোনো সুযোগ নাই যে রাস্তায় রাস্তায় জনসমাবেশ করলাম আর ওখানে গিয়ে কাউকে গুপ্ত আর রাজাকার বললাম, তাতেই মনে হয় জনগণ উল্টে যায়। না, যাবে না। গেলে শেখ হাসিনার আমলেই যেত, কারণ 16 বছর রাজাকার রাজাকার ট্যাবলেট দিয়েছে, কিন্তু জনগণ তো সেটা বিশ্বাস এই করে না। প্রশ্নটাই যখন ছাত্রদল বা যুবদলের কাউকে করা হয়, তারা কিন্তু এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারির কথা উল্লেখ করেন যে সে যেসব কথাবার্তা বলে তার উত্তরে আসলে তারা এসব না বলে পারে না, মানে একরকম ধৈর্যের সীমা ভেঙে যায়, এই ধরনের মন্তব্যই আসলে তারা করেন। তো সেই ক্ষেত্রে কি বলবেন? না, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি তাদেরকে সংযম ধরে রাখতে হবে, যে যত যাই বলুক না কেন আমরা আমাদের সংযম ধরে রাখবো, ধৈর্যের পরিচয় দিব? আমি তো প্রথমেই আপনাকে এই জন্য একটা কথা বলেছিলাম যে পাটোয়ারি কথা বলেন কিংবা আরো 10 জনে বলেন, তারা কি বলেন? সর্বোচ্চ কথা নাকি? এর চেয়ে বেশি কিছু বলেন নাকি? বোমা হামলা করেন নাকি? আপনাকে পিটায় মারে? কিছু তো করেন একরকম কথার অস্ত্র কথা চালানো বলে, হয়। হ্যাঁ কথা বলে। আপনি গত 16 বছর কথা না, আপনার গলা টিপে ধরা হতো, খালেদা জিয়ার চিকিৎসা ছিল না, আয়নাঘরে জ্যান্ত মানুষ পুঁতে রাখা হতো, মামলার পর মামলা। আপনি ওইটা একটু ব্যাকডোরে একটু আপনার চেহারাটা নিয়ে যান। আপনি ধরে নেন না যেই বাচ্চাদের কারণে আপনি স্বাধীনতা পেলেন, তাদেরকে ছেড়ে দেন, জাস্ট লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। তারা তাদের মতো করতে থাকুক, তারা বলুক না। এটাই তো বরত্ব, এটাই তো মহত্ব, এটাই তো বিশালতা। আপনি কেন অসহ্যের মাত্রায় চলে যাচ্ছেন? প্রাইম মিনিস্টারের দরকারটা কি তাদেরকে নিয়ে চিন্তা করার? আপনি তাদেরকে শোনেন, আপনি ওদেরকে চিন্তা, ওদের কাউন্টারে বলেন বিধেই তারা আরো সাহস পেয়ে বলতে বাধ্য হয় যে মারলই তো, মজাই তো লাগতেছে, সেও আমার সাথে দাবা খেলতেছে, আমিও খেলতেছি, এটাই তো পলিটিক্স। বাট আপনার জায়গা থেকে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ধৈর্য ধরবেন। এই ধরনের 1000 বক্তব্যেও তো তারেক রহমানের ক্ষমতা যায় না। যদি তারেক রহমান সাহেব শক্ত থাকেন, সংস্কার করেন, নীতি নৈতিকতা সঠিক থাকেন, তাহলে তাকে কে বাদ দিবে? আপনি এখন, আমি যে আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে নাকে খত দিয়ে চলে যাব, একটু আগে একটা শোতে বলেছি আপনাদেরই, কেন বলতে পেরেছি? একটা বিএনপি দেখাতে পারবে না 6 মাসে একটা সংস্কার করছে, একটাও না, আজ অবধি পর্যন্ত। এখন এই দেশের মানুষ আপনার ওই মসজিদে কে কার্পেটটা একটু লাইসে দিল, জুতো জোড়া কে একটু ঘুষাই রাখলো, ভাবিকে নিয়ে কে ড্রাইভ করলো, কিংবা ওই মেডিকেল ট্রিটমেন্ট মানে অফিসারদের সামনে আমার মাথার মধ্যে ভাবি আছে আর কেউ নাই, এটা খুব শুনতে সুন্দর, এটা ব্যক্তি পর্যায়ের সংস্কার, এটা রাষ্ট্রের সংস্কার না।
আমি হাজব্যান্ড ওয়াইফ কিভাবে চলবো, এটা রাষ্ট্র সংস্কারের মধ্যে পড়ে না। আপনি ভালো মানুষ, আমি স্বীকার করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভদ্র, কিন্তু সংস্কারটা কোথায় দেখান। জাতি ওইটা দেখতে চায়, যেই কারণে গত 16 বছর আপনারা বিচার পান নাই। আপনি সেই বিচার বিভাগকে স্বাধীন করতে পারেন না। কেমন নেতা আপনারা? আপনি তো তাদের সবার আগে স্বাধীনতা তাদেরকে দেওয়া উচিত, তাদেরকে মুক্ত করে দেওয়া উচিত, করতে পারলেন না। উল্টো অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে তাদেরকে বাদ দিয়ে চলে আসলেন। প্রত্যেকটা জায়গায় সংস্কার কোথায়? আজকে যতগুলো আপনার দেখেন জেলা পরিষদ, সব প্রশাসক দলীয়। এটা কি সংস্কার? প্রত্যেকটা পদ পদবি দলীয়। এটা কি সংস্কার? গতকালকে দেখলাম যে শিক্ষক নিয়োগ হতো এনটিআরসির মাধ্যমে, সেটাতে এখন করা হবে কমিটির মাধ্যমে। তার মানে আর একটা চাঁদাবাজি সেখানে শুরু হবে। এই যে কমিটির লোকেরা ওখানে দিবে, তার মানে কমিটি কারা? এখন কমিটি তো এখন বিএনপির লোকজন। এই বিএনপির লোকজন শিক্ষক নিয়োগে টাকা খাবে। এটার নাম কি সংস্কার? আবার দেখলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছে আপনার বসুন্ধরাকে কাজ দেবে, বসুন্ধরার মাধ্যমে কাজ করাবে। তার মানে এসালম আর বসুন্ধরার মিষ্টি খাইতে আপনার এত ভালো লাগে কেন? তার মানে এটা তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা নতুন ষড়যন্ত্র। আপনারা কি এতটুকু হুঁশ আপনাদের থাকবে না? আমি ওই জায়গাটাতেই বলতেছি, এটা তো বিএনপির দোষ না। আমরা এইটা করতে চাই, আপনি করে দেখান, আপনার গুণগান গাবো। আপনি আমার চরম শত্রু হলেও গুণগান গাবো। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় বিএনপি চরমভাবে ব্যর্থ হচ্ছে। আর যুবদল, ছাত্রলীগের, আওয়ামী লীগের, সেই যুবলীগের, সেই লাইনে ছাত্রদল আগাচ্ছে বিদায়ী। কয়েকদিন আগে দেখেন ঢাকা আলিয়ার মতো জায়গায় একটা মাদ্রাসা গ্লাস ভাঙে যুব দলের নেতা হেলমেট পইরা। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, না হয় বাংলাদেশের মানুষ কিন্তু এ ধরনের আচরণ সহ্য করবে না। ভবিষ্যৎ অন্ধকার। ধন্যবাদ ভাই। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আসলে আলোচনাটা আর দীর্ঘ করা গেল না। জুলাই নিয়ে আপনার স্মৃতিচারণ, দেশ নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফেস দ্য পিপলকে ধন্যবাদ, এবং আপনাদের ফেস দ্য পিপলের সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছে সবাইকে আমার পক্ষ থেকে লাল জুলাইয়ের শুভেচ্ছা। দর্শক, কথা বলছিলাম প্রবাস থেকে অংশ নেয়া একজন জুলাই যোদ্ধার সাথে। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।